তো গতকালকে আমরা পড়েছিলাম মডার্ন হিস্ট্রি। তো আমরা দেখেছিলাম যে ডাউনফল অফ মুঘল এম্পায়ার, এবং ডাউনফল অফ মুঘল এম্পায়ার থেকে শুরু হয় আমাদের আধুনিক ভারত মডার্ন হিস্ট্রি। আমরা পড়েছিলাম লাস্ট ডেতে যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ধীরে ধীরে যে মুঘল সাম্রাজ্যের পতন কীভাবে হয়, এবং ঔরঙ্গজেব যখন মারা যান আহমেদনগর মহারাষ্ট্রে অ্যাট দ্য এজ অফ 89, ওনার যখন 89 ইয়ার্স বয়স ছিল তখন উনি মারা যান। যখন উনি মারা যান তখন অর্ধেক ভারতবর্ষকে ওনার শত্রু বানিয়ে মারা গিয়েছিলেন, এবং আমরা দেখেছিলাম যে ওনার 3জন ছেলে ছিল, তার মধ্যে মুআজ্জম, আজম আর একজন ছিল কামবক্শ। এবং পরবর্তী সময়ে মুআজ্জম বাই দ্য নেম অফ বাহাদুর শাহ ফার্স্ট বা শাহ আলম প্রথম নামে উনি মুঘল সাম্রাজ্যের নেক্সট মুঘল সম্রাট হন। এবং আমরা দেখলাম যে উনি অন্যদের সাথে যারা মারাঠা ছিল, শিখ সম্প্রদায়ের যারা ছিল, তাদের সাথে একটা ফ্রেন্ডলি বা একটা বন্ধুসুলভ আচরণ করেছিলেন। কেন? কারণ যখন ঔরঙ্গজেব মারা যান তার ম্যাক্সিমামই ছিল তার শত্রু মারাঠা, বিশেষ করে মারাঠা এবং শিখ। তার জন্য আমরা পড়েছিলাম গতকালকে ক্লাসে যে মারাঠার যে শাহ মহারাজ ছিল ওনাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল, অ্যারেস্ট করে ফেলেছিল, এবং যখন বাহাদুর শাহ ফার্স্ট রাজা হলেন তখন তাকে মুক্ত করে দেওয়া হয়, তাকে রিলিজ করে দেওয়া হয়। তারপর আমরা দেখলাম যে শিখদের যে নবম গুরু ছিল তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব, এবং সেটার জন্য শিখদের সাথে একটা সুন্দর সম্পর্ককে বজায় রাখার জন্য উনি একটা ট্রিটি করেছিলেন কার সাথে? গুরু গোবিন্দ সিংয়ের সাথে। এবং 1707 এবং 1708 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংকে হত্যা করে আজিম খান। এবং আমরা দেখেছিলাম যে গুরু গোবিন্দ সিংয়ের যে একজন সার্ভেন্ট ছিল, যে শিষ্য ছিল বা ডিসাইপল ছিল, যে বা ফলোয়ার ছিল, ওনার নাম ছিল কি বান্দা সিং বাহাদুর। এবং বান্দা সিং বাহাদুরকে বলা হয়েছিল যে আমার পর থেকে, মানে গুরু গোবিন্দ সিং বলেছিল আমার পর থেকে আর কেউ মানে শিখদের মধ্যে আর ধর্মগুরু কি হবে না, এখন মানে পলিটিক্যাল লিডার হতে পারবে। তো নেক্সট যে পলিটিক্যাল লিডার হলো গুরু গোবিন্দ সিং ছিল গুরু, এবং প্রথম যে শিখদের যে ফার্স্ট পলিটিক্যাল লিডার ছিল কি বান্দা সিং বাহাদুর। আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম। যখন বান্দা সিং বাহাদুর ফার্স্ট পলিটিক্যাল লিডার হলেন তখন উনি কী কাজ করলেন? তখন উনি পাঞ্জাবের একটা, আমরা এতটুকু পর্যন্ত অলরেডি গতকালকে পড়েছিলাম, পাঞ্জাবের একটা জায়গা আছে সরহিন্দ, পাঞ্জাবের একটা জায়গা আছে, তোমরা লিখতে পারো, পাঞ্জাবের একটা জায়গা আছে লুধিয়ানা, লুধিয়ানার পাশে, লুধিয়ানার পাশে একটা জায়গা আছে সরহিন্দ। যখন সে পলিটিক্যাল লিডার হলো, ফার্স্ট পলিটিক্যাল লিডার অফ শিখদের মধ্যে, তখন ও পাঞ্জাবের যে লুধিয়ানার মধ্যে একটা জায়গা পড়ে সরহিন্দ, সেটাকে সে দখল করে নিল। ঠিক আছে? তো যখন এই বিষয়টা মুঘল সাম্রাজ্যের সম্রাট বাহাদুর শাহ ফার্স্ট এই বিষয়টা জানলেন, তখন উনি একটা ভ্রমণের জন্য বেরিয়েছিলেন, এবং সেই ভ্রমণে একটা মিশনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। সেই মিশনের উদ্দেশ্যে বেরোনোর সময় 1712 1712 খ্রিস্টাব্দে 1712 কে মারা যান? বাহাদুর শাহ ফার্স্ট। তো আমরা এখানে একটা পয়েন্ট লিখব, লেখো তোমরা, বাহাদুর শাহ ফার্স্ট মারা যান কবে? হ্যাঁ, আমরা অলরেডি গতকালকে পড়েছিলাম নাকি 1707 থেকে 1712। তো আমরা এখানে লিখব বাহাদুর শাহ ফার্স্ট বা শাহ আলম প্রথম মারা যান কবে? 1712 ডিউরিং এ মিশন, উনি একটা মিশনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এবং সেই মিশনের উদ্দেশ্যে বেরোনোর সময় উনি মারা যান 1712 খ্রিস্টাব্দে 1712। এই যে বাহাদুর শাহ ছিল, তো বাহাদুর শাহের টোটাল 4জন ছেলে ছিল। নাম কি কি আমরা এগুলি সম্পর্কে একটু জানবো। তো আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। গতকালকে আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম যে শাহ মহারাজের বাবার নাম ছিল কি, বা সম্ভাজি মহারাজ যে মানে মারাঠা সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিল ছত্রপতি শিবাজি মহারাজের ছেলের নাম ছিল সম্ভাজি মহারাজ, সম্ভাজির মহারাজের ছেলের নাম ছিল কি
শাহ মহারাজ ওনাকে 1689-এ অ্যারেস্ট করে ঔরঙ্গজেব, এবং তাকে জেল থেকে বের করার যে কাজ, প্রথম যে কাজ করেছিলেন কে? বাহাদুর শাহ ফার্স্ট। এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। এবং ডিটেলসে আমরা যারা যারা ভিডিওটা দেখুন তারা দেখে নিও। তো আজকে আমরা যেটা পড়বো যে বাহাদুর শাহ, তাই না 4জন ছেলে ছিল, 4জন ছেলের মধ্যে প্রথমজন ছিল, লেখো জাহাদার শাহ। জাহাদার শাহ। নেক্সট লেখো, প্রথম যে ছেলের নাম ছিল জাহাদার শাহ, সেকেন্ড যে ছেলের নাম ছিল রফি উসান, লেখো রফি উসান। থার্ড যে ছিল আজিম উসান, আজিম উসান। আর চতুর্থ যে ছেলে ছিল জাহান শাহ, জাহান শাহ, ঠিক আছে, জাহান শাহ। তো বাহাদুর শাহ ফার্স্ট, যে নাকি মুয়াজ্জম ছিল, মুয়াজ্জম, কিন্তু যখন মুঘল সাম্রাজ্যের উনি সম্রাট হলেন তখন বাই দ্য টাইটেল অফ বলতে পারো, বা একটা উপাধি ধারণ করে উনি রাজা হয়েছিলেন বাহাদুর শাহ প্রথম। এবং উনি যখন মারা যান, ওনার যে 4জন ছেলে ছিল, 4জন ছেলের নাম কী ছিল? জাহাদার শাহ, রফি উসান, আজিম উসান, একটা হচ্ছে জাহান শাহ। এতটুকু পর্যন্ত লিখেছ? ভেরি গুড। তো এখন যখন বাহাদুর শাহ প্রথম মারা যান, তখন তারা 4 ভাইয়ের মধ্যে কে পরবর্তী মুঘল সাম্রাজ্যের সম্রাট হবে সে বিষয়ে কে হবে, তার জন্য জাহাদার শাহ, এই যে জাহাদার শাহ একজনে হেল্প নিয়েছিল, যার নাম হচ্ছে কি জুলফিকার খান। লিখতে পারো জুলফিকার, জুলফিকার খান। জুলফিকার খান কে ছিল? জুলফিকার খান ছিল, আমরা পড়েছিলাম যে আসাদ খান, আসাদ খান ছিল, লেখো এখানে আসাদ খানের ছেলে ছিল, আমরা লিখছি সন অফ আসাদ খান। এখন তোমরা বলবে যে আসাদ খান কে ছিল? আসাদ খান ছিল যখন ঔরঙ্গজেব ছিল, তখন ঔরঙ্গজেবের যে প্রধানমন্ত্রী ছিল, যে প্রাইম মিনিস্টার ছিল, পিএম মানে প্রাইম মিনিস্টার ছিল, উনি ছিলেন কি? আসাদ খান। ওর নাম কি ছিল? আসাদ খান, ঠিক আছে। ঔরঙ্গজেব যখন শাসনকালে ছিল, তো প্রত্যেক রাজারই কে থাকে? একজন ওয়াজির, ওয়াজির বলা হয়, ওয়াজির থাকে, উকিল থাকে, আমরা লয়ার বলি, প্রত্যেকটা রাজারই থাকতো। তার মধ্যে একজন রাজার যে ঔরঙ্গজেব ছিল, তাদের একজন ওয়াজির ছিল, ওয়াজির মানে একজন প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার ছিল, নাম কি ছিল? আসাদ খান। সবচেয়ে লম্বা টাইম মুঘল সাম্রাজ্যের মধ্যে সবথেকে লম্বা টাইম যে প্রধানমন্ত্রী পোস্টে ছিল সেটা হচ্ছে কি আসাদ খান। অ্যাপ্রক্সিমেটলি 30 ইয়ার্সের মতো ছিল, তার বেশিও ছিল, তার বেশি, মোর দেন 30 ইয়ার্স। এবং এই আসাদ খানের ছেলে ছিল কি? জুলফিকার খান। এই জুলফিকার খানের হেল্পিংয়ে, উইথ দ্য হেল্প অফ জুলফিকার খান, জাহাদার শাহ বিকেম দ্য নেক্সট মুঘল এম্পায়ার। তো এখানে একটা হেডিং লিখতে পারো যে উইথ দ্য হেল্প অফ জুলফিকার খান, জাহাদার শাহ became the next Mughal emperor. ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট মুঘল এম্পায়ার। উইথ দ্য হেল্প অফ জুলফিকার খান, জাহাদার শাহ বিকেম দ্য নেক্সট মুঘল এম্পায়ার। মানে নেক্সট জুলফিকার খানের হেল্পে বা সহায়তায় পরবর্তী সময়ে কে রাজা হলেন? ভেরি গুড। যখন জুলফিকার খানের হেল্পে জাহাদার শাহ রাজা হলেন, তখন উনি কি করলেন? জাহাদার শাহ কি করলেন? লিখতে পারো তোমরা বন্ধুরা, ব্র্যাকেট লিখতে পারো 1712 থেকে 1713 পর্যন্ত, ঠিক আছে। যখন জাহাদার শাহ রাজা হলেন, তখন এই যে জুলফিকার খানকে উনি বানালেন কি? উকিল মানে হচ্ছে লয়ার, ঠিক আছে। তো লয়ার কাকে বানালেন? জুলফিকার খানকে, জুলফিকার খান। নেক্সট মুঘল সাম্রাজ্যের যে উকিলকে বানানো হলো জুলফিকার খানকে, এবং আসাদ খান যে ওনাকে প্রাইম মিনিস্টার বানানো হলো,
আসাদ খান, যে নাকি ঔরঙ্গজেবের আমলেও কি ছিল, ওয়াজির ছিল বা প্রাইম মিনিস্টার ছিল, এবং পরবর্তী সময়ে যখন জাহাদার শাহ রাজা হলেন তখনও প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো কাকে, আসাদ খানকে, এবং তার ছেলেকে বানিয়ে দেওয়া হলো উকিল। এতটুকু বুঝতে পেরেছ? ওই সময়ে যে রাজস্থানে একটা জায়গা ছিল, ওই রাজস্থানের কিছু রাজপুত শাসক ছিল। ওই রাজপুত শাসক যারা ছিল তারা মুঘলদের আন্ডারেই ছিল, মুঘল শাসকদের আন্ডারেই কাজ করতো, কিন্তু তারা খুশি ছিল না, কারণ মুঘলরা তাদের কিছু জায়গা জমিন ফ্রিতে তারা দিচ্ছিল সবাইকে, কিন্তু এই যে যারা মুঘল সাম্রাজ্যের মধ্যে যারা বলতে পারো গভর্নর ছিল, মানে ওই সময়ে আমরা বলি কি সুবেদার পোস্টে যারা ছিল, সুবেদার আমরা বলি না যে সুবেদার পোস্ট, দ্যাট মিনস এখনও বর্তমানে আমরা বলতে পারি যে কোনো স্টেট বা প্রভিন্সের বা কোনো একটা রাজ্যের আমরা বলতে পারি গভর্নর, এখনও বর্তমানে সুবেদারকে আমরা গভর্নর বলতে পারি। তো ওই গভর্নর পোস্টের মধ্যে নিযুক্ত ছিল রাজপুতের দুজন শাসক, ঠিক আছে? এবং কে কে ছিল আমরা এগুলি লিখব। এবং তারা অখুশি ছিল, কেন খুশি ছিল না, কারণ বিভিন্ন যারা ছিল অন্যান্য গভর্নর বা রাজ্যপাল যে পোস্টে ছিল, যারা মুঘল সাম্রাজ্যের অধীনেই আসতো, তাদেরকে বিভিন্ন জায়গা জমি দেওয়া হতো সুবেদার পোস্টে যারা ছিল, কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তার জন্য ওরা একটু আনহ্যাপি ছিল মুঘলদের সাথে। তার জন্য জুলফিকার খান তাদেরকে হ্যাপি করার জন্য তাদেরকে বিভিন্ন টাইটেলে ভূষিত করেন, ঠিক আছে? তো সেই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে? চলো লিখে নিই আমরা এখানে লিখব যে রাজস্থানের রাজপুত শাসকদের নাম কি কি ছিল, লেখো। আমরা এখানে লেখো রাজপুত শাসক, লেখো রাজপুত শাসক যারা ছিল, প্রথম একটা জায়গা ছিল আম্বের, লেখো, ঠিক আছে? লেখো আম্বের, একটা জায়গার নাম ছিল। আর এটা লেখো মারবার। এই রাজপুত শাসকরা কি করত, আম্বের এবং মারবার দুজন শাসক ছিল যারা নাকি রুলার ছিল, তারা মুঘলদের আন্ডারে কাজ করত, ঠিক আছে? এবং আম্বেরের যে গভর্নর ছিল, মানে আজকের ক্ষেত্রে আমরা বলতে পারি গভর্নর বা রাজ্যপাল, ওই সময় বলা হতো কি সুবেদার, তারা ওই জায়গাটাকে কি করত, দেখাশোনা করত। তো আম্বেরকে যে দেখাশোনা করত, এটাকে ওইখানে যে শাসক ছিল তার নাম ছিল জয় সিং, লেখো জয় সিং। আর মারবার যে জায়গাটা ছিল এটাকে দেখা করতো অজিত সিং, লেখো মহারাজা অজিত সিং, লিখতে পারো, ঠিক আছে? রাজস্থানের যে রাজপুত শাসকরা ছিল যারা নাকি দুটো রাজ্যের মধ্যে দেখাশোনা করতো, একটা হচ্ছে আমির আর কি, আমির, আর একটা হচ্ছে মারবার। এখন বর্তমানে আমিরকে আমরা বলি কি জয়পুর, বর্তমানে এই জায়গাটাকে বলা হচ্ছে কি জয়পুর, কি বলা হয়, জয়পুর। বর্তমানে এই জায়গাটাকে বলা হয় জয়পুর। আর মারবারকে বলা হচ্ছে যোধপুর। বর্তমানে আমরা যোধপুর এবং জয়পুর নামে চিনি, ঠিক আছে কিনা? এবং ওই সময়ের যে শাসক ছিল যারা মুঘল সাম্রাজ্যের আন্ডারে কাজ করতো বা অধীনে কাজ করতো, জয় সিং এবং অজিত সিং। এবং আমরা জানি যে সাভাই অ্যান্ড মির্জা যে উপাধি দেওয়া হয়েছিল, কাকে দেওয়া হয়েছিল, মহারাজা জয় সিং। মহারাজা জয় সিংকে সাভাই এবং মির্জা উপাধিতে বা টাইটেলে কি ভূষিত করা হয়েছিল, ঠিক আছে? কাকে, মহারাজা জয় সিংকে। এবং কে করেছিল এটা, জুলফিকার খান। কে করেছিল, জুলফিকার খান। জুলফিকার খান ছিল লয়ার, উকিল ছিল। এবং সে কি করেছিল, যেহেতু দেখা গিয়েছে মুঘল সাম্রাজ্যের মধ্যেই যে শাসক রয়েছে, মানে যে রাজস্থানের দুজন যে শাসক রয়েছে, রুলার রয়েছে, যারা নাকি মুঘলদের আন্ডারে কাজ করে, কিন্তু তারা অখুশি ছিল বিভিন্ন জায়গা সম্পত্তির বন্টন নিয়ে। তার জন্য জয় সিংকে সাবা এবং মির্জা উপাধিতে ভূষিত করেন এবং রাজা অজিত সিংকে মহারাজা উপাধিতে, এবং রাজা অজিত সিংকে মহারাজা উপাধিতে ভূষিত করা হয়, ঠিক আছে? দে হ্যাভ গিভেন দ্য টাইটেল, মিস জুলফিকার খান হ্যাজ গিভেন দ্য টাইটেল টু অজিত সিং, সাবাই অ্যান্ড মির্জা, এবং অজিত সিংকে মহারাজা
উপাধিতে ভূষিত করেন এবং নতুন করে এই যে অজিত সিংকে বানানো হয় গুজরাটের সুবেদার মিন্স গভর্নর অফ, দেখতে পাচ্ছ তো, গভর্নর অফ গুজরাট। আবার নতুন করে আবার আরেকটা জায়গার সুবেদার হিসাবে তাকে পোস্ট একটা দেওয়া হয়, এটা হচ্ছে গভর্নর অফ গুজরাট অজিত সিংকে। আর জয় সিংকে একটা পোস্ট দেওয়া হয়, এটা হচ্ছে কি মালওয়া, সুবেদার অফ মালওয়া। সুবেদার মানে হচ্ছে কি গভর্নর, আমরা আগে বলতাম সুবেদার, এখন বলবো গভর্নর মানে রাজ্যপাল। এখন যে কোনো রাজ্যেরই কি থাকে, রাজ্যপাল থাকে, সেম টু সেমভাবে ওই সময় যখন মুঘলদের কী ছিল, বিভিন্ন ধরনের তাদের বিভিন্ন প্রভিন্সে তারা যে কিংডম ছিল, তাদের যে শাসন ব্যবস্থার যে বিস্তার ছিল বিভিন্ন রাজ্যের মধ্যে ছিল, তো ওই রাজ্যের আগে বলতো সুবেদার পোস্ট। তো এখন আমরা বলবো কি গভর্নর পোস্ট, কি বলবো গভর্নর। তো গভর্নর যে ওই সময় কোন জায়গার, মালওয়া একটা জায়গা ছিল, ওই মালওয়ার তাকে গভর্নর বানানো হয়, ঠিক আছে। তাতে তারা খুব খুশি ছিল, ঠিক আছে। একজনকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়, বিভিন্ন উপাধিতে ভূষিত করা এবং বিভিন্ন জায়গার রাজ্যপাল হিসাবে তাদেরকে তাদেরকে চুজ করা হয় যে তোমরা এখন থেকে এই সমস্ত রাজ্যগুলির মধ্যে দেখাশোনা করবে, বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। এখন এখানের মধ্যে আমরা দেখব জাহাদার শাহ এখানের মধ্যে আমরা একটা নাম পড়ব যে জাহাদার শাহকে আমরা লম্পট মূর্খ রাজা বলি। কেন বলি? এখানে লিখতে হয় লম্পট মূর্খ রাজা কেন বলা হয়? কারণ হচ্ছে দিল্লির মধ্যে ওই সময় যে লাল কেল্লার মধ্যে থাকতো রেড ফোর্ট জাহাদার শাহ, ওই সময় এখানে একজন বেশ্যা ছিল, ওনার নাম ছিল লাল কুমার। এবং ওই যে লাল কুনভার ছিল, যে বেশ্যা ছিল, ওর সাথে কি হয়, ওর একটা ভালোবাসার সৃষ্টি হয়, বুঝতে পারছো তো? তো এবং শুধু ভালোবাসাই না, এবং তাকে বিবাহ পর্যন্ত করে নেয় কে, জাহাদার শাহ। তো সম্পূর্ণভাবে সব কিছু উল্টাপাল্টা চলছিল। তো এখন কি হয়েছে, ও জাহাদার শাহ একজন রাজা লাল কুমারকে বিবাহ করার পরে ওর যত আত্মীয় স্বজন রয়েছে, রিলেটিভস রয়েছে, তাদেরকে বানানো হয় বিভিন্ন মন্ত্রী মিনিস্টার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টার যখন বানানো হচ্ছিল, তখন আমরা দেখব যে ফারুক শিয়ার, জাহাদার শাহের একজন ভাতিজা ছিল ফারুক শিয়ার, ঠিক আছে। ফারুক শিয়ার যখন দেখলেন যে এসব কী হচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্যের মধ্যে, তখন ফারুক শিয়ার মনে মনে ডিসাইড করলেন যে নেক্সট পরবর্তী মুঘল সম্রাট উনি হবেন। এখন তোমরা বলবে যে আমরা এখানে একটা নাম পাবো যে ফারুক শিয়ার, ঠিক আছে। এখানে আমি একটা নাম লিখছি, আসলে দেখতে পাচ্ছ, লেখো ফারুক শিয়ার। এখন কোশ্চেন হচ্ছে স্যার ফারুক শিয়ার কে ছিল? ফারুক শিয়ার ছিল সন অফ আজিম উসমান, সন অফ আজিম উসমানের ছেলে ছিল ফারুক শিয়ার। এবং ফারুক শিয়ার দেখলেন তার যে কাকা কি করছে, একজনকে বিবাহ করার পরে, তারপরে লাল কুমারকে বিবাহ করার পরে ওনার বিভিন্ন যে আত্মীয় স্বজন রয়েছে সবাইকে উনি মন্ত্রী বানিয়ে দিলেন, মিনিস্টার বানিয়ে দিলেন। সেই বিষয়টা ভালো লাগছিল না কার কাছে? ফারুক শিয়ার। তো ফারুক শিয়ার ডিসাইড করলেন যে আমি এখন কি হব, মুঘল সম্রাট হব। তো মুঘল সম্রাট হওয়াটা এতটা ইজি ছিল না, তার জন্য উনি হেল্প নিলেন। কার হেল্প নিলেন? তখন মুঘল সাম্রাজ্যেরই অধীনে কাজ করত দুজন সেনাপতি ছিল, এবং ইতিহাসের মধ্যে তাদের নাম খুবই উল্লেখযোগ্য। তাদের নাম ছিল শাহিদ ব্রাদার্স, লিখতে পারো বন্ধুরা, শাহিদ ব্রাদার্স।
তারা মুঘল সাম্রাজ্যের অধীনে কাজ করত, তারা সেনাপতি ছিল মুঘল সাম্রাজ্যের। প্রথম যে ভাই, ওনার নাম ছিল কি আবদুল্লাহ খান, আর শাহেদ ব্রাদার্সের নাম ছিল কি, প্রথম জনের নাম ছিল আবদুল্লাহ খান, আবদুল্লাহ খান। আর সেকেন্ড যে ভাইয়ের নাম ছিল, লেখো, হুসেন আলী খান, হুসেন আলী খান, হুসেন আলী খান। এখন যে ফারুক শিয়ার যে পরবর্তী মুঘল সম্রাট হবে, কিভাবে হবে? সে যদি মুঘল সম্রাট হতে হয় তো ডাইরেক্টলি সে অ্যাটাক করতে পারবে না, কারোর না কারোর হেল্প লাগবে। তার জন্য সে হেল্পের জন্য কার দিকে হাত বাড়ালেন? তার জন্য সে হাত বাড়ালেন শাহেদ ব্রাদার্স, যে নাকি মুঘল সাম্রাজ্যেরই পুরাতন কী ছিল, সেনাপতি ছিল। এবং দুজন সেনাপতির নাম কি? আবদুল্লাহ খান এবং হুসেন আলী খান। আবদুল্লাহ খান যেখান থেকে ওনার যে পোস্ট ছিল এলাহাবাদের মধ্যে, এলাহাবাদ থেকে উনি শাসন করতেন, সেনাপতি ছিল। বিভিন্ন যুদ্ধের যখন পরিস্থিতি হতো তখন এলাহাবাদের মধ্যে, তখন আবদুল্লাহ খান উনি সবসময় প্রস্তুত থাকতেন। আরেকটা হচ্ছে হোসেন আলী খান। হোসেন আলী খান উনি মুঘলদের যখন ঔরঙ্গজেব ছিল তখন উনি পাটনা থেকে কী করতেন? সমস্ত কিছু দেখাশোনা করতেন। যুদ্ধের পরিস্থিতি যখন হতো বিভিন্ন রাজাদের মধ্যে, তখন যে সেনাপতি ছিল প্রধান, যে তাদেরকে বলা হতো শাহেদ ব্রাদার্স, এবং তারা একজন ছিল এলাহাবাদ থেকে, একজন ছিল পাটনা থেকে। তো এখন ফারুক শিয়ার পরবর্তী কী হবে? মুঘল সম্রাট হবে। তার জন্য কার দিকে হাত বাড়ালেন? আবদুল্লাহ খান এবং হুসেন আলী খান। এবং উইথ দ্য হেল্প অফ শাহেদ ব্রাদার্স, ফারুক শিয়ার কিল্ড জাহাদার শাহ। এবং শাহেদ ব্রাদার্সের হেল্পে আমরা লিখতে পারি উইথ দ্য হেল্প অফ শাহেদ ব্রাদার্স, জাহাদার শাহ was killed. জাহাদার শাহ was killed. কার হেল্পে জাহাদার শাহকে হত্যা করা হলো? উইথ দ্য হেল্প অফ আবদুল্লাহ খান এবং হোসেন আলী খান। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? তো লিখে নাও। যখন ফারুক শিয়ার পরবর্তী মুঘল সম্রাট হলেন, আমরা লিখব এখানে, যখন ফারুক শিয়ার পরবর্তী কী হলেন? মুঘল সম্রাট। ঠিক আছে, নেক্সট মুঘল সম্রাট কী হলেন? ফারুক শিয়ার হলেন নেক্সট মুঘল সম্রাট। কত থেকে কত? 1713 থেকে 1719 পর্যন্ত। ঠিক আছে, যখন উনি পরবর্তী সময়ে মুঘল সম্রাট হলেন, ঠিক আছে, তখন আসাদ খান এবং জুলফিকার যে খান ছিল, আসাদ খান এবং জুলফিকার খান অলসো ওয়াজ কিল্ড। কারণ আসাদ খান এবং জুলফিকার খান যে ছিল না, এটা ছিল জাহাদার শাহের একজন উকিল ছিল এবং প্রধানমন্ত্রী ছিল কি? আসাদ খান। যখন ফারুক শিয়ার কী হলো? মুঘল সম্রাট হলেন, হতেই কাদেরকে হত্যা করে দিলেন? লিখতে পারো জুলফিকার খান অ্যান্ড আসাদ খান were killed by ফারুক শিয়ার। হত্যা করে দিয়েছিলেন। এবং তাদেরকে হত্যা করে তাদের যে পোস্টগুলি ছিল, একজন যে প্রধানমন্ত্রীর যে পোস্টটা ছিল, ওয়াজির আমরা বলি, আগে ওয়াজির বলা হতো, বা আমরা বলতে পারি প্রায় প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। ওনাকে বলে আবদুল্লাহ খানকে বানানো হলো প্রধানমন্ত্রী, এবং মীর বাক্সি বানানো হলো হোসেন আলী খানকে। হোসেন আলী খানকে বানানো হলো কি? মীর বাক্সি। এখন তোমরা বলো স্যার মীর বাক্সি কি? মীর বাক্সি হচ্ছে সেনাপতিকে আমরা বলি কমান্ডার ইন চিফ, সেনাপতি, বা আমরা বলি কমান্ডার ইন চিফ। ঠিক আছে, কমান্ডার ইন চিফ। আমরা সেনাপতি মীর বাক্সি, কাকে বানানো হলো? হোসেন আলী
খানকে। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এতটুকু পর্যন্ত লিখে নাও। সেভেন্টিন হান্ড্রেড সিক্সটিনে আমরা দেখব যে ফারুক শিয়ার কী কী কাজ করলেন। 1716 লিখে নাও, দেখো 1716 ফারুক শিয়ার ডিফিটেড দেখো ফারুক শিয়ার ডিফিটেড and arrested Banda Singh Bahadur. ফারুক শিয়ার ডিফিটেড অ্যান্ড অ্যারেস্টেড বান্দা সিং বাহাদুরকে হারালেন এবং তাকে অ্যারেস্ট করলেন। বান্দা সিং বাহাদুর কে ছিল? আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম, বান্দা সিং বাহাদুর ছিল শিখদের প্রথম পলিটিক্যাল লিডার ইন গুরুদাসপুর। এবং 1716 ফারুক শিয়ার কী করলেন? এই যে বান্দা সিং বাহাদুরকে হত্যা করলেন। এবং লিখবো আমরা বান্দা সিং বাহাদুর was killed by ফারুক শিয়ার। লিখছো তো? ভেরি গুড। একবার কি হয়, আমরা তো এতটুকু পর্যন্ত বুঝলাম যে বান্দা সিং বাহাদুর ছিল শিখদের পলিটিক্যাল লিডার এবং তাকে হত্যা করলেন কে? ফারুক শিয়ার। একবার ফারুক শিয়ারের পায়ের মধ্যে কি হয়, একটা আমরা বলি কি না যে একটা গুটার মতো হয়, বা আমরা বলতে পারি ফুরা হয়েছিল। এবং সেই ফুরা বা সে যে প্রবলেমটা হয়েছিল পায়ের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তিনি অনেক ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু তার যে সমস্যাটা ছিল, পায়ের যে প্রবলেমটা ছিল, সেটা ঠিক হচ্ছিল না। তার জন্য ওই সময় যে ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকারের একজন সার্জন ছিল, ওনার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম হ্যামিল্টন। লেখো, যখন ফারুক শিয়ার যখন রাজা ছিল না, তখন ওই সময় ওনার পায়ের মধ্যে একটা ফোড়া দেখা দেয়, এবং ওই যে পার্টিকুলার ফুরা, এটাকে ঠিক করার জন্য অনেক ডাক্তার, অনেক আমরা বলি না, অনেক তিনি ওষুধপত্র বিভিন্ন খেয়েছিলেন, কিন্তু ঠিক হননি। কিন্তু ওই সময়ে একজন ইংরেজ যে সরকার ছিল, ইংরেজ সরকারের একজন ডাক্তার বা একজন সার্জন ছিল ডক্টর উইলিয়াম হ্যামিল্টন। এবং সে উইলিয়াম হ্যামিল্টন বলেছিল যে আমি আপনার পাকে ঠিক করতে পারবো, এবং দেখা গেল যে ঠিকই উইলিয়াম হ্যামিল্টন ফারুক শিয়ারের যে পায়ের মধ্যে যে সমস্যা ছিল এটাকে ঠিক করে দিলেন। এবং সেই খুশিতে ফারুক শিয়ার কী করলো, একটা অর্ডিন্যান্স পাস করলো। এটাকে বলা হচ্ছে হি গেভ এ গোল্ডেন অর্ডিন্যান্স টু দ্য ব্রিটিশার্স। এবং ফারুক শিয়ার হি গেভ এ গোল্ডেন অর্ডিন্যান্স to the Britishers. আমরা এটার সাথে সাথে একটা জিনিস আমরা এখানে পড়ব, যে একটা বিষয় সম্পর্কে আমরা পড়ব, যখন আমরা পড়ব যে ব্রিটিশারদের যখন উনি গোল্ডেন অর্ডিন্যান্স দিলেন, গোল্ডেন অর্ডিন্যান্স বলতে আমরা কি বুঝি? গোল্ডেন অর্ডিন্যান্স বলতে আমরা এটা বুঝি, এখানে আমাদের যেটা মিন করছে এটা হচ্ছে কি,
যে ওনার পায়ের সমস্যা যখন শেষ হলো, তিনি কি করলেন, যে ব্রিটিশদেরকে বেঙ্গলের মধ্যে, এখন আমরা যেটা পশ্চিমবাংলা বলি, এই বেঙ্গলের মধ্যে বিজনেস করার জন্য যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেঙ্গলের মধ্যে উইদাউট ট্যাক্স ছাড়া বিজনেস করার প্রস্তাব পাশ করে দিলেন। কারণ ওই সময়ের যে মানে মুঘলদের অধীনে একজন বেঙ্গলের মধ্যে একজন নবাব ছিল, যার নাম ছিল কি মুর্শিদ আলী খান। বেঙ্গলের মধ্যে একজন নবাব ছিল, ওর নাম ছিল, দেখা যাচ্ছে তো, হ্যাঁ আমি উপরে লিখছি, বেঙ্গলের যে নবাব ছিল, বেঙ্গলের যে নবাব ছিল মুর্শিদ আলী খান, মুর্শিদ আলী খান। উনি বেঙ্গলের মধ্যে মুঘলদের সাম্রাজ্যে দেখাশোনা করত। কিন্তু মুর্শিদ আলী খান যখন এই অর্ডিন্যান্স সম্পর্কে জানতে পারলেন, যে ফারুক শিয়ার ব্রিটিশদেরকে একটা গোল্ডেন অর্ডিন্যান্স দিলেন যে এখন থেকে তোমরা বেঙ্গলের মধ্যে তোমরা ইজিলি বিজনেস করতে পারবে কোনো উইদাউট ট্যাক্স ছাড়া, মানে তোমাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো রাজাকে ট্যাক্স দিতে হবে না, কোনো সম্রাটকে কোনো ট্যাক্স দিতে হবে না, তোমরা ইজিলি এখন বিজনেস করতে পারো বেঙ্গলের মধ্যে। যখন এই বিষয়টা সম্পর্কে কে জানলেন, ওই সময় মুঘলদেরই একজন গভর্নর ছিল, বা আমরা এখন গভর্নর বলি, আগে ছিল সুবেদার ছিল বা রাজা ছিল বেঙ্গলের মধ্যে, কে ছিল, মুর্শিদ আলী খান। সে বিষয়টা জানতে পারে যে ব্রিটিশদেরকে এরকম একটা গোল্ডেন অর্ডিন্যান্স দেওয়া হয়। সেই থেকে এই যে মুর্শিদ আলী খান এখন নিজেকে মানে স্বতন্ত্র ঘোষণা করে দিল, যে আমি এখন, যেদিন থেকে এই বিষয়টা পাশ হলো সেদিনই উনি নিজেকে স্বতন্ত্র ঘোষণা করলেন। স্বতন্ত্র মানে ফ্রি, মানে এখন উনি স্বাধীন রাজা। এখন উনি মুঘল সাম্রাজ্যের অধীনে কাজ করেন না, এখন হচ্ছেন উনি স্বাধীন বেঙ্গল এম্পায়ার। মানে এখন উনি মুঘলদের আন্ডারে নয়, এখন হচ্ছে উনি শুধু বেঙ্গলেরই একজন রাজা। মানে আমরা বলি না, এখন উনি শুধু একটা স্টেটেরই রাজা। এখন ওনার সাথে মানে মুঘল সাম্রাজ্যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। এখন থেকে তিনি ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে বেঙ্গলের মধ্যে রাজত্ব করবেন অ্যাজ এ রাজা হিসাবে, এবং সেটা উনি ঘোষণা করে দিলেন। যখন তিনি শুনতে পারলেন যে ব্রিটিশদেরকে কী দেওয়া হয়, একটা গোল্ডেন অর্ডিন্যান্স দেওয়া হয় যে বেঙ্গলের মধ্যে তারা বিজনেস করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং সুরাটের মধ্যে প্রথম কি হয়, ইস্ট ইন্ডিয়া ও কোম্পানি তাদের ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে। কিন্তু পরবর্তী সময়ে তারা বেঙ্গলের মধ্যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কোম্পানিকে বিস্তার করে, কোথায়, বেঙ্গলের মধ্যে। সেই বিষয়টা আমরা পরবর্তী সময় দেখব। তারপরে আমরা দেখব বন্ধুরা যে এখন এখানের মধ্যে আমরা দেখব যে ফারুক শিয়ার যে ছিল, তার একটা ভয় ছিল শাহেদ ব্রাদার্সদের নিয়ে, যে শাহেদ ব্রাদার্সরা, কারণ ওনারা ছিল কি, যে ফারুক শিয়ার যে ছিল একটা কাঠপুতলি ছিল, কি ছিল, কাঠপুতলি, পাপেট কিং ছিল। কার? কারণ যদিও ফারুক শিয়ার, আমরা লিখব এখানে, যদিও ফারুক শিয়ার সম্রাট ছিল, যদিও কি ছিল, ফারুক শিয়ার কি ছিল, একজন সম্রাট ছিল, কিন্তু সে, যদিও ফারুক শিয়ার কি ছিল, একজন সম্রাট ছিল, সম্রাট থাকা সত্ত্বেও ফারুক শিয়ার সম্রাট থাকা সত্ত্বেও ওনাকে পাপেট কিং বলা হতো। কেন? কারণ ম্যাক্সিমাম টাইম ফারুক শিয়ার উনি ওনার রাজ্যের যে পরিচালনা কে করতো? হ্যাঁ, শাহেদ ব্রাদার্সরা। একজনের নাম ছিল কি হোসেন আলী খান, একজনের নাম ছিল কি, আমরা একটু আগে পড়েছি, শাহেদ ব্রাদার্স, হোসেন আলী খান। হ্যাঁ, একজনের নাম কি ছিল? আবদুল্লাহ খান, তাই না? একজনের নাম ছিল কি হোসেন আলী খান, একজনের নাম ছিল কি আবদুল্লাহ খান। এবং তারা দুজন কাকে পরিচালনা করত? পুরা মুঘল সাম্রাজ্যকে পরিচালনা করত হোসেন আলী খান এবং আবদুল্লাহ খান। কিন্তু ফারুক শিয়ার বুঝতে পেরে গিয়েছিল যে এখন যদি আমি ইন্টারফেয়ার না করি, হস্তক্ষেপ না করি, তাহলে আমি থাকা আর না থাকা সমান কথা। এটা ফারুক শিয়ার বুঝতে পেরেছিল, এবং ফারুক শিয়ার মনে মনে ভাবলো যে আমি কিভাবে শাহেদ ব্রাদার্সকে হত্যা করব। তার জন্য আবার উল্টা দিক থেকে শাহেদ ব্রাদার্স যারা ছিল, আবদুল্লাহ খান এবং হোসেন আলী খান,
দুজনই ভাবলো যে আমাদের যে এই বিষয়টা, এই যে মিশনটা, যে আমরা দুজন মিলে রাজ করব, ওনাকে রাজা বানিয়ে, হি বিকেম এ পাপেট কিং। ওনার কোনো কাজকর্মই ছিল না, সম্পূর্ণ দায়ভার ছিল কার উপরে? আবদুল্লাহ এবং হোসেন আলী খান। তো তারাও বুঝতে পেরে গিয়েছিল যে ফারুক শিয়ার আমাদেরকে এনি টাইম হত্যা করতে পারে। তার জন্য আমরা দেখব এখানে শাহিদ ব্রাদার্সরা ওই সময়ের যে মারাঠা যে কিং ছিল, ওই সময়ে যে মারাঠা কিং ছিল ছত্রপতি শাহু মহারাজ। ছত্রপতি শাহু মহারাজ যদিও মারাঠার কিং ছিল, কিন্তু সমস্ত দায়ভার ছিল কার উপরে? বালাজি বিশ্বনাথ। এবং বালাজি বিশ্বনাথ কে ছিল? ফার্স্ট পেশওয়া। মারাঠার মধ্যে প্রধানমন্ত্রীকে আমরা বলি কি? পেশওয়া। ঠিক আছে, বুঝতে পারছো তো? মারাঠার মধ্যে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারকে কী বলা হয়? পেশওয়া। কে ছিল? বালাজি বিশ্বনাথ। লিখতে পারো বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথকে ফার্স্ট পেশওয়া। তো শাহেদ ব্রাদার্স যে ছিল না, তারা শাহেদ ব্রাদার্সরা হোসেন আলী খান এবং আবদুল্লাহ খান, শাহিদ ব্রাদার্স, তারা দুজন মিলে কার সাহায্যের হাত বাড়ালেন? যে বালাজি বিশ্বনাথ যদি ওদেরকে সাহায্য করে, শাহিদ ব্রাদার্সকে হেল্প করে, তাহলে তারা কাকে হত্যা করতে পারে? ফারুক শিয়ারকে। তাতে করে কি হবে? তাতে করে যে বালাজি বিশ্বনাথ আছে তার অনেক বেনিফিট হতে পারে। তাতে কী হবে? তাদের মুঘল সাম্রাজ্যের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকবে এবং সমস্ত বেনিফিট পাবে, জায়গা সম্পত্তি, বিভিন্ন কিছু সুযোগ সুবিধা, ট্যাক্সের, করের বিভিন্ন সুযোগ পাবে। তো তার জন্য বালাজি বিশ্বনাথ রাজি হয়ে গেলেন কাকে হেল্প করার জন্য? শাহিদ ব্রাদার্সকে হেল্প করার জন্য। কাকে হত্যা করার জন্য? ফারুক শিয়ারকে হত্যা করার জন্য। এবং প্রথম আমরা দেখব প্রথম যে বালাজি বিশ্বনাথ ছিল 1712 থেকে 1720 পর্যন্ত। ঠিক আছে, মারাঠা পেশওয়া ছিল, মানে মারাঠার মধ্যে প্রধানমন্ত্রী ছিল 1712 থেকে 1720। এবং তারা রাজি হয়ে যায় এবং ফারুক শিয়ারকে 1719-এ 1719-এ ফারুক শিয়ার ওয়াজ কিল্ড এবং ফারুক শিয়ারকে হত্যা করা হয়। লিখতে পারো ফারুক শিয়ার ওয়াজ কিল্ড বাই বালাজি বিশ্বনাথ। ফারুক শিয়ার ওয়াজ কিল্ড বাই বালাজি বিশ্বনাথ। বুঝতে পারছো কি না? বালাজি বিশ্বনাথ। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? ভেরি গুড। নেক্সট আমরা দেখব যে তারপরে ফারুক শিয়ার তো এখন মারা গেলেন, পাপেট কিং ছিল। তারপরে তারা শাহেদ ব্রাদার্সে চিন্তা করতে পারে নেক্সট রাজা কে হবে, নেক্সট রাজা বা সম্রাট কে হবে। তার জন্য তারা ডিসাইড করলেন যে ওনারা ডিসাইড করলেন যে রফি উসান যে ছিল না, একজন রফি উসান, ওনার একটা ছেলে ছিল, লেখো রফি উসানের ছেলে রফি উদ দরজাত। ও কার ছেলে ছিল? রফি উসান, সন অফ রফি উসান। ওনাকে রাজা বানানো হয়। রফিদ উদ দরজাতকে নেক্সট সম্রাট বানানো হয়। কিন্তু ওর ভাগ্যটা এতই খারাপ ছিল, যখন উনি রাজা হলেন বা সম্রাট হলেন 3 মাসের মধ্যে মারা গেলেন। ঠিক আছে, কারণ ওনার টিউবারকিউলোসিস হয়েছিল, টিবি রোগে আক্রান্ত হয়ে উনি মারা যান। তারপরে এই রফি উসানের আরেকটা ছেলে ছিল যার নাম হচ্ছে রফি উদ্দৌলা। ওকে, এটাও কার ছেলে ছিল? রফি উসানের ছেলে ছিল এবং সেও 5 মাসের মধ্যে মারা যান। উইদিন 5 to 6 মান্থের মধ্যে উনি মারা যান। কিসে মারা যান? ডিসেন্ট্রি হয়েছিল। কি? ডিসেন্ট্রি। এই ডিসেন্ট্রি রোগে মারা যান রফি উদ্দৌলা এবং রফি উদ দরজাত মারা যান টিবি রোগে। বুঝতে পারছো কি না? এতটুকু পর্যন্ত লিখে নাও। পরবর্তী সময়ে যে মুঘল সম্রাট হলেন জাহান শাহ, একটা নাম আমরা পড়েছিলাম যে বাহাদুর শাহ প্রথমের 4জন ছেলে ছিল, তার মধ্যে জাহান শাহ একজন ছিল। জাহান শাহর একজন ছেলে ছিল
লিখতে পারো জাহান শাহ একজন ছেলে ছিল যার নাম ছিল জাহান শাহ একটা ছেলে ছিল যার নাম ছিল মোহাম্মদ শাহ। লেখো মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ 1719 থেকে 1748 লিখে নাও। সন অফ জাহান শাহ, কার ছেলে ছিল? সন অফ জাহান শাহ, সন অফ জাহান শাহ মোহাম্মদ শাহ। অ্যাকচুয়ালি ওর অ্যাকচুয়াল নাম ছিল রোশন আক্তার। কি? রোশন আক্তার অ্যাকচুয়াল নাম ছিল, হিজ অ্যাকচুয়াল নেম ওয়াজ রোশন আক্তার। রোশন আক্তার, এবং বাই দ্য টাইটেল অফ or by the name of Muhammad Shah he became the next Mughal emperor। এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে আশা করি, এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবং মোহাম্মদ শাহকে রঙ্গিলা বাদশাহ বলা হতো। কী বলা হতো? মোহাম্মদ শাহকে কী বলা হয়? রঙ্গিলা বাদশাহ। রঙ্গিলা বাদশাহ। কেন ওকে রঙ্গিলা বাদশাহ বলা হয়? কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম ওর একটা অভ্যাস, কী অভ্যাস ছিল? যে স্ত্রীদের সাথে সময় কাটানো, মানে মহিলাদের সাথে সময় কাটানো তার ফার্স্ট প্রায়োরিটি ছিল। সকাল থেকে রাত্র পর্যন্ত সে ম্যাক্সিমাম টাইম কাটাতো কাদের সাথে? ইয়েস, মহিলাদের সাথে। ওই সময় যারা রানী ছিল, স্ত্রী ছিল, তাদের সাথে সময় কাটাতেন। তার জন্য, যেহেতু উনি সময় কাটাতেন তাদের সাথে, তার জন্য ওনাকে বলা হচ্ছে রঙ্গিলা বাদশাহ। তো আমরা আজকে এখানে রাখবো, নেক্সট দিন আমরা রঙ্গিলার থেকে শুরু করব, ডিটেলসে পড়ব। এবং আশা করি আর দুদিনের মধ্যে আমরা আর একদিনের মধ্যে আমরা ডাউনফল অফ মুঘল এম্পায়ার পুরোটা কমপ্লিট করে দেবো। নেক্সট ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে আমরা ডাউনফল অফ মুঘল এম্পায়ার কমপ্লিট করে দেবো। নেক্সট আমরা ধীরে ধীরে পড়ব, যে ডিটেলসে পড়ব, ঠিক আছে? তো আশা করি নেক্সট দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকু রাখছি, নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে শুরু করবো। নমস্কার সবাইকে।